আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি অনার্স প্রথম বর্ষ বলবিদ্যা অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখুন, প্রশ্নটি হচ্ছে, আমরা ইন্টারমিডিয়েট ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি এস ইজ ইকুয়াল টু কত আমরা জানতাম। আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি ইউ এর জায়গায় ভি নোট, আর ক্লাস 9-10-এ পড়েছিলাম কি বলতো, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো আজকে আমি এই সূত্রটাই প্রতিপাদন করে দেখাবো। আর আমরা এটা পড়েছি কোন ক্লাসে? এটা পড়েছি আমরা এসএসসিতে। আর যখন আমরা এইচএসসিতে উঠলাম তখন এস এর জায়গায় ইউ এর জায়গায় আমরা কি পড়েছি? ভি নট, মানে আদিবেগকে আমরা ইন্টারমিডিয়েটে উঠে ভি নট দ্বারা প্রকাশ করতাম, প্লাস হাফ এর জায়গায় এ ঠিক থাকবে টি স্কোয়ার। এটা আমরা কখন পড়েছি? এইচএসসিতে। এইচএসসি, আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো দেখুন, আমি এখন আমাদের এখানে যদি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় এস এর মানগুলান, আবার আমরা ইন্টারমিডিয়েটে যে পড়েছি অনার্সে এসে আমরা আবার এই যে নতুন করে আর একটা এখানে আবার আর নোট আসলো কি করে, সেটা আমি আজকে প্রমাণ করে দেখাবো। আমরা এটা পড়েছি ইন্টারমিডিয়েটে, উপরেরটা পড়েছি এসএসসিতে। আমি এটাও প্রমাণ করব, এটাও প্রমাণ করব। তো যখন যেটা প্রশ্ন আসবে আপনারা সেই অনুযায়ী প্রশ্নটা করবেন। তো চলুন আমি সর্বপ্রথম একটা চিত্র আঁকি। তো দেখুন, মনে করলাম এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে এস, তাহলে এখানে আদিবেগ আমরা কি ধারা ধরবো? ভি নট। শেষ বেগ কি ধরবো? ভি। আচ্ছা, এখান থেকে ভি নট আদিবেগে একটা গাড়ি টি সময়ে এস মিটার দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হলো। এরপরে যদি গাড়িটা অতি সামান্যটুকু পথ, অর্থাৎ অতি সামান্য, মনে করলাম সেটা ডিএস, অতি ক্ষুদ্র পথ গেল, তাহলে তার বেগ কত হবে? ডিভি। শেষ বেগ তাহলে হবে, দেখুন এটা যেটার শেষ বেগ, ওখানে এর প্রথম অংশ এটুকু, এই যে এইটুকু, এটা শেষ বেগ, এটা আদি বেগ, তার মানে এই জায়গায় যায় বেগ হবে ভি প্লাস ডিভি। আর এখান থেকে এইটুকু, এখান থেকে জাস্ট এইটুকু পথ যাইতে, অর্থাৎ এই ডিএস পথ যাইতে আমার সময় লাগলো মনে করলাম অতি ক্ষুদ্র ডিটি সময়। আমি আবার বলি, তাহলে আমি এখন বাংলাটা লিখবো, তারপরে আমি আবার একবার বুঝাই দিব আপনাদের। তো মনে করি একটি বস্তুকণা ভি নট আদিবেগে কি সময়ে? টি সময়ে এস মিটার পথ অতিক্রম করে কি বেগ প্রাপ্ত হয়? ভি বেগ প্রাপ্ত হলো। এরপর আমার কি? এরপর অতি সামান্য পথ ডিএস, আমার ডিটি সময়ে ডিভি বেগে শেষ বেগ ভি প্লাস ডিভি প্রাপ্ত হলো। এটা আমরা লিখলাম। তাহলে দেখুন, এই যে আমরা যে চিত্রটা এইটুকু আঁকছি সেটা আমরা এখানে লিখছি। দেখুন আমি আরেকবার বুঝাই দেই। স্থির এখানে একটা বস্তুকণা, আদিবেগ কত? ভি নট। আদিবেগ কত সময়? টি সময়ে। কত মিটার পথ? এস মিটার পথ। কি বেগ প্রাপ্ত হলো? ভি বেগ প্রাপ্ত হলো। তাহলে আমরা জানি একক সময়ে, অর্থাৎ কোন একটা বস্তু একক সময়ে যে বেগ প্রাপ্ত হয় তাকে আমরা কি বলি? ত্বরণ বলি। তাহলে আমরা জানি একক সময়ে কোনো বস্তু, একক সময়ে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাই না? ত্বরণ বলে। আচ্ছা, তাহলে তাৎক্ষণিক ত্বরণ থেকে আমরা কি জানি বলুন তো? তাৎক্ষণিক ত্বরণটা কি? তাৎক্ষণিক ত্বরণ কি? সময় ব্যবধান একদম শূন্যের কাছাকাছি, তার মানে এখানে এই যে ডিটি সময়, এটা অত্যন্ত ক্ষুদ্র সময়। তাহলে সময় ব্যবধান অত্যন্ত ক্ষুদ্র হলে কোনো একটা বস্তুর যে বেগের পরিবর্তন হয় তাকে তাৎক্ষণিক বেগ বলা হয় বা তাৎক্ষণিক ত্বরণ বলা হয়। যদি বেগের পরিবর্তন হয় তাহলে তাৎক্ষণিক ত্বরণ। তাহলে তাৎক্ষণিক ত্বরণের সংজ্ঞা অনুযায়ী, তাহলে অতএব তাৎক্ষণিক ত্বরণ
এর সংজ্ঞা হতে, তাহলে দেখুন হতে তাৎক্ষণিক ত্বরণ, তাহলে এ ইজ ইকুয়াল টু কি ডিভি ডিভাইডেড বাই ডিটি, তাহলে ডিভি ডিভাইডেড বাই ডিটি। আমরা জানি কি বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, তাহলে তাৎক্ষণিক মানে কি সময় ব্যবধান অতি ক্ষুদ্র হতে হবে। তাৎক্ষণিক ত্বরণ মানে কি সময় ব্যবধান অতি ক্ষুদ্রই বেগের যে পরিবর্তন হবে তাকে তাৎক্ষণিক ত্বরণ বলা হয়। আশা করা যায় আপনারা এইটুকু বুঝছেন। তাহলে দেখুন আমি এটা যদি এর নিচে কিছু না মানে কি আছে 1 আছে, আমি আর গুণ করলাম, আর মানে আসতেছে কি দেখুন ডিভি ইজ ইকুয়াল টু কত, এই পাশে আর গুণ করলাম, তাহলে এ ডিটি, এটা দিলাম আমরা 1 নম্বর ইকুয়েশন। এই 1 নম্বর ইকুয়েশনটাকে দেখুন তো বন্ধুরা, যখন টাইম আমাদের কত শূন্য, যখন এই বিন্দুতে টাইম শূন্য তখন আদিবেগের মান কত দেখুন তো ভি নট, তাহলে কি আমাদের সরণের মান কত, সরণের মান একদম আমাদের 0। তাহলে আমি এখন লিখব যখন টাইম ইজ ইকুয়াল টু 0 তখন বেগের মান কত দেখুন তো, তাহলে বেগের মান কি আদিবেগ ভি নট, এবং টাইম ইজ ইকুয়াল টু যখন টি তখন বেগ কত হবে বলুন তো, বেগ হবে কি আমাদের শেষ বেগ প্রাপ্ত হবে ভি। আবারও দেখুন আমি এই লাইনটা কি করে লিখলাম, আমি আরেকবার বুঝিয়ে দেই। যখন সময়টা আমাদের কত শূন্য তখন আমাদের বেগের মান কত দেখুন তো ভি নট, যখন আস্তে 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 টি সময় চলে এখানে গেল তখন আমাদের বেগের মান হলো কত শেষ বেগ ইকুয়াল টু ভি। এই সীমার মধ্যে আমরা 1 নম্বর সমীকরণটাকে সমাকলন করব। প্রদত্ত সীমার মধ্যে বা মধ্যে 1 নং সমীকরণকে কি করব আমরা সমাকলন করব, সমাকলন করে পাই। তাহলে দেখুন আমাদের এখানে কি ভি তাই না, তাহলে ডিভি, তার মানে ভি আমাদের এখানে লিমিটের মান বসাইতে হবে। তাহলে লিমিটের মান আমি যদি ভি বসাই দেয় দেখুন তো আমার লয়ার লিমিট থাকবে কোথায় নিচে, তাহলে লয়ার লিমিট কত দেখুন তো ভি নট, তার মানে এখানে হবে ভি নট আর উপরে আমাদের থাকবে কত ভি। আশা করা যায় আপনারা বুঝছেন। ইজ ইকুয়াল টু এই পাশে আমাদের দেখুন ইন্টিগ্রেশন এ ডিটি, তার মানে এই পাশে টি তাই না, তাহলে টির লিমিট বসাইতে হবে। তাহলে টির লিমিট আমাদের প্রথমে কত, প্রথমে আমাদের ছোট মানটা 0, আস্তে আস্তে টির বড় মান কত, তার মানে লয়ারটা হবে 0 আপার হবে টি, আর এখানে যেহেতু ভি তার মানে ভিটা বসাতে হবে, লয়ার হবে ভি নট আপার হবে ভি। আশা করা যায় আপনারা এটুকু বুঝছেন আমি কিভাবে লিমিটের মানটা বসাইলাম। তো দেখুন এরপরের অংশটা আমরা সমাধান করি। তো আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি ইন্টিগ্রেশন ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, এখানে কিছু না মানে 1 আছে, যদি 1 থাকে তাহলে যার সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি তার মানটাই পাবো, তার মানে এটা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এক্স। তাহলে এখানে কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছে ভি সাপেক্ষে, তার মানে ভি সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো ভি, তারপরে আমাদের লিমিটের মান এখানে বসাই দিব, তাহলে ভি নট ইজ ইকুয়াল টু দেখুন তো এটা কার সাপেক্ষে করতেছি টির সাপেক্ষে, তার মানে এটা হবে এখানে কনস্ট্যান্ট মান মানে ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদটাকে আমি যদি বের করে দেই তাহলে এ তো আমার বের হয়ে আসলো, তাহলে কি থাকছে দেখুন 0 টি ডিটি। তো এইবারে আমি এখানে লিমিটের মান বসাই দিব, তাহলে দেখুন এটা কার সাপেক্ষে ছিল টি ভির সাপেক্ষে, তাহলে আমি একটা লাইন বাড়াবো না, আমি এই লাইনটা সোজা এই লাইনটা হিসাব করে এখানে লিখবো, না হলে আরেকটা লাইন আমাদের বেড়ে যাবে। তাহলে এখানেও আমাদের দেখুন এখানে কি টি সাপেক্ষে, তাহলে এখানেও কিছু না মানে 1 আছে, তার মানে এখানেও আমাদের ফলাফল আসবে টি, তারপরে লিমিটের মান এখানে বসাই দিলাম। তো এবার আমি লিমিটের আপার লিমিট এবং লয়ার লিমিটের মানটা বসাই দিব, তার মানে প্রথমে বসাইতে হবে আপার লিমিট কি কার জায়গায় বসাবো, যে জায়গায় ভি আছে সেই জায়গায় বসাবো, কারণ এটা ভির সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করেছি, আপনারা আশা করা যায় আপনারা এইটুকু জানেন। তাহলে যে জায়গায় ভি থাকবে সেই জায়গায় প্রথমে বসাবো কি ভি মাইনাস সূত্রে মাইনাস, যে জায়গায় ভি থাকবে সেই জায়গায় এখন লয়ার লিমিট বসাবো, তাহলে লয়ার লিমিট আমাদের কত ভি নট ইজ ইকুয়াল টু আমাদের এখানে এই যে এটা, তাহলে এ বেরিয়ে গেল, এখানে মান বসাবো, তাহলে প্রথমে আপার লিমিট, তাহলে আপার লিমিট বসাইলে পাবো টি, তারপরে মাইনাস টির জায়গাতে আমি লয়ার লিমিট বসাবো, তাহলে 0, তাহলে 0 বসাইলে তো 0। এবার আমরা এখানে কি করব দেখুন ভি মাইনাস ভি নট এর সাথে এটা গুণ করলে হবে কি এটি, 0 সাথে গুণ করলে 0 লেখার দরকার নাই, তাহলে অতএব বা ভি ইজ ইকুয়াল টু এটা উপরে চলে গেলে কি হবে দেখুন তো এ প্লাস কি, এটা উপরে চলে গেলে কি হবে ভি নটটা প্লাস হয়ে যাবে না,
প্লাস এটি। তো দেখুন এটা আপনাদের একটা পরিচিত সূত্র, সেই বিখ্যাত সূত্র ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইন্টারমিডিয়েটে ইউ এর জায়গায় সেটা হয় ভি নট। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো এরপরের অংশটা আমরা সমাধান করি। এবার তাৎক্ষণিক ত্বরণের জায়গায় আমরা এখন লিখব তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে। তাহলে দেখুন আবার তাৎক্ষণিক বেগের সংজ্ঞা হতে আবার তাৎক্ষণিক বেগ এর সংজ্ঞা হতে পাই। তার মানে কি তাৎক্ষণিক বেগ হবে কি? তাহলে বলুন তো, বেগ মানে কি? সরণের হারকে বেগ বলা হয়, তাই না? তো দেখুন আমরা এখন কি করব, তাৎক্ষণিক বেগের সংজ্ঞা হতে। তার মানে বেগ মানে কি? তাৎক্ষণিক মানে কি? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কোনো বস্তু সরণের হারকে বেগ বলা হয়। তার মানে ভি ইজ ইকুয়াল টু সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, তার মানে ডেল টি। কার সরণের হার? সরণের হার, তার মানে ডি ডিভাইডেড বাই ডিএস। এখানে ভি ইকুয়াল টু ডিএস ডিভাইডেড বাই ডিটি। তার মানে আমরা কি পাবো? বেগ। তাহলে দেখুন আমি আরেকবার বলি, তাৎক্ষণিক বেগ কি? সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হইলে সময়ের সাথে সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলা হয়। তাহলে এটা ইকুয়েশনটা আপনারা আশা করা যায় বুঝতে পেরেছেন। তো এখানেও একই কাজ করব আমরা, নিচে কিছু না মানে 1 আছে, আর আর গুণ করব। তার মানে এখানেও আসবে আমাদের কত? ডিএস ইজ ইকুয়াল টু আমাদের এখানে আসবে কত? ভি ডিটি ডিটি। এইবারে আমি এই যে এখান থেকে আমি যে ভির মান পেয়েছি সেই ভি এর মানটা আমি এখন এই ইকুয়েশনে বসায় দিব। তো চলুন আমরা এখন সেই ইকুয়েশনে মানটা বসায় দিই। তাহলে বা ডিএস ইজ ইকুয়াল টু আমরা কি পাবো? ভির মান আমরা কি পাইলাম? ভি নট প্লাস এটি পাইলাম, তার সাথে আমাদের ডিটি আবার গুণ। তাহলে এখানে কি বসাইলাম? ভি এর মান বসিয়ে পাই। তাহলে এর মান বসিয়ে পাই। তাহলে ভি এর মান বসানোর পর এটা আসলো, তাই না? তাহলে এবার আমি এখানে যদি ভিতরে গুণ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি দেখুন। তার মানে আমরা পাচ্ছি ডিএস, এটা ভিতরে গুণ করলে হবে ভি নট ডিটি প্লাস এটা গুণ করলে হবে এ ডিটি এটি ডিটি। আপনারা কোনোভাবেই যেন টি স্কোয়ার দিয়েন না, কারণ এটা ডিটি মানে সময়টা একদম অতি অল্প সময়, এই কারণে ডিটি একসঙ্গেই থাকবে, এটা আলাদা একটা গুণ করে দেওয়া যাবে না। তাহলে আবার আমি এই সমীকরণটাকে আবার লিমিটের সাপেক্ষে আমি কি করব? ইন্টিগ্রেশন করব। আবার যখন সময় শূন্য, তাই না? তাহলে যখন সময় টি ইজ ইকুয়াল টু 0, তাহলে দেখুন তো এখানে আমরা কি এস বের করব। তাহলে যখন টি 0, আগেরটা আমরা ভি বের করেছিলাম, এই কারণে ভি নিয়ে কম্পেয়ার করতেছিলাম। এবার আমরা কি করব, যেহেতু এসটা বের করব, তাহলে টাইম যখন 0, তাহলে সরণের মান কত? মানে অতিক্রান্ত দূরত্বও তো কত হবে? 0 হবে না? আবার যখন টাইমের মান যখন এই টি, তখন সরণটা কতটুকু হবে? এই যে এস সরণ হবে না, তার মানে এস দূরত্ব অতিক্রম করেই তো টি বেগ, টি সময় তো এস দূরত্ব অতিক্রম করে, তাই না? তাহলে আমি যখন টি টাইম ইজ ইকুয়াল টু 0, তখন এস এর মান আমরা কত পাইলাম? 0। কারণ এই যে চিত্রটা ছিল এইরকম, এখানে ভি নট, এখানে ছিল ভি, এখানে ছিল এস, এখানে টি। তার মানে এখানে টাইম ইকুয়াল টু 0, তার মানে 0 সরণ কত? কোনো সরণই হবে না। আর যখন টাইমটা যখন চলতে যখন টি সময় চলে গেল, তাহলে এখানে যখন টি ইকুয়াল টু টি, তখন সরণটা হবে এই এস এর সমান। আশা করা যায় আপনারা এইটুকু বুঝছেন। তাহলে টাইম যখন টি ইজ ইকুয়াল টু 0, তখন এস হবে 0। আবার টাইম টি ইজ ইকুয়াল টু যখন টি, তখন এস হবে এস। এই সীমার মধ্যে, এটা মনে করলাম 2 নাম্বার ইকুয়েশন, সীমার মধ্যে 2 নং সমীকরণ সমাকলন করে পাই। তাহলে চলুন আমরা 2 নম্বর ইকুয়েশনটা সমাকলন। তাহলে এটা এস, তাহলে এস এর ভ্যালু বসাইতে হবে আমাদের। তাহলে ইন্টিগ্রেশন ডিএস, তাহলে এস কত দেখুন, লয়ার হচ্ছে 0 আর আপার হবে এস। তাহলে 0 এস ইজ ইকুয়াল টু, এখানে দেখুন টি, তাই না? তার মানে হবে ভি নট ডিটি, তার মানে এখানে টির মান বসবে। তাহলে টি 0 আর টি কত? টি প্লাস ইন্টিগ্রেশন এটি ডিটি। তাহলে এখানেও দেখুন, এখানেও তো আমাদের টি সাপেক্ষে, তাই না? এই যে টি সাপেক্ষে, তার মানে এখানে হবে 0, এখানে হবে টি। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যে আমি মানটা কিভাবে বসায় দিলাম। তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি। তাহলে দেখুন এটা আমি অলরেডি আরেকবার এর আগেও বলেছি যে এখানে আমাদের কি হবে দেখুন,
1 আছে, তার মানে 4 সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, সেটাই আমাদের হবে। তাহলে এটা আমরা s এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছিলাম, তাহলে এখানে হবে s, তারপরে লিমিটের মান বসায় দিব। তাহলে s 0 ইজ ইকুয়াল টু, এখানে কার সাপেক্ষে, টি সাপেক্ষে, তার মানে ভি নোটটা হবে আমাদের কনস্ট্যান্ট। তাহলে ভি নোটটা বের হয়ে আসবে। তাহলে এখানেও আমাদের ভি নোট যদি বের হয়ে আসে, তাহলে এখানে কি থাকবে, 1 থাকবে, আবার টি থাকবে, আর ডিটি সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমাদের আসবে টি। তাহলে আমাদের লয়াল লিমিট বসাই দিব। তাছাড়া আমাদের একটা লাইন বেশি হয়ে যাবে এটা বের করে নিয়ে আসার পরে হিসাব করলে, আমি সেটা করলাম না। প্লাস এইবার দেখুন, এটা আমি করতে হবে, কারণ এটা না করলে আমি যদি একবারে করি আপনারা বুঝবেন না। তাহলে এখানে দেখুন টি সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে, তার মানে টিকে রেখে দিতে হবে। তাহলে এ কনস্ট্যান্ট মান, এটাকে বের করে নিয়ে আসলাম। এবার দেখুন বন্ধুরা, আমি এখানে লিমিটের মান বসাই দিই। প্রথমে আপার লিমিট, তার মানে এস বসবে, তারপর সূত্রে মাইনাস, তারপর লয়ার লিমিট, কার জায়গায়, এস এর জায়গায়। তাহলে এস এর জায়গায় কত বসবে, 0 বসবে, তাহলে এখানে 0 ইজ ইকুয়াল টু ভি নট, এখানেও দেখুন তাহলে টি মাইনাস, এখানে লয়ার লিমিট 0 0। এইবার এখানে দেখুন বন্ধুরা, আপনারা ইন্টারমিডিয়েটে যারা পড়ে আসছেন, তো আপনারা তো সকলেই যারা ফিজিক্স পড়েন, তারা তো ম্যাথ তো ছিলই আমাদের বেশিরভাগের। তাহলে দেখুন তো ইন্টিগ্রেশন, আমি যদি এক্স ডিএক্স এটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের কি পাওয়া যাবে দেখুন তো। তার মানে এর কিছু না, মানে কয় পাওয়ার আছে, 1 পাওয়ার। তার মানে আমাদের পাওয়ার ইন্টিগ্রেশনের সময় পাওয়ার বেড়ে যায়, আবার সেই পাওয়ারটা দ্বারা ভাগ হয়। তার মানে এখানে ছিল 1, আবার 1 বেড়ে যাবে প্রত্যেকটা বারে বারে, আবার যেটা আমাদের পাওয়ার সেটা দ্বারা আমাদের ভাগ হয়ে যাবে। তাহলে 1 + 1, তাহলে মানে ইন্টিগ্রেশন করলে আমাদের আসলো 2/2। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। আমি যদি এরকম করতাম, তাহলে দেখুন তো x5 dx, তাহলে কি হতো বলুন তো, এখানে 1 পাওয়ার বেড়ে যাবে, তার মানে এর সাথে 1 যোগ করলে হবে 6, আবার ওই 6 দ্বারা ডিভাইডেড। আশা করা যায় আপনারা এইটুকু জানেন। তো দেখুন আমি এর পরের অংশটুকু সমাধান করব। তাহলে এখানে কিছু না, মানে 1 পাওয়ার আছে, তাহলে আমি ইন্টিগ্রেশন করলে কি পাবো, 1 পাওয়ার করে বেড়ে যাবে, তার মানে 1, আর এখানে পূর্বে ছিল 1, আর নতুন করে আবার 1 যোগ, তার মানে 2 হবে, সেই 2 দ্বারা আবার ডিভাইডেড হবে। এবার আমি লিমিটের মান বসাই দেব। আশা করা যায় এটা বুঝতে পেরেছেন। যদি না বোঝেন কমেন্টে জানাবেন, অথবা আমার ফেসবুক পেজে নক করবেন, আমি ইনশাল্লাহ আবার একবার বুঝাই দেব। তাহলে দেখুন এখান থেকে এস থেকে 0 বাদ গেলে আমাদের কি থাকে, এসই থাকে। তাহলে এস, এখানে দেখুন ভিতরে গুণ করে দেন, তাহলে মানে আসতেছে ভি নট টি, আর এর সাথে 0 গুণ করলে তো আমাদের এস 0 সাথে যাই গুণ করে 0 হয়ে যায়, প্লাস। এবার দেখুন তো এখানে টুটা কনস্ট্যান্ট না, তাহলে টুটাও বের করে নিয়ে আসলাম। তার মানে এই টুটা আমি যদি সামনে নিয়ে যাও, তো এখানে টুটা আছে হরে, তার মানে হরেই থাকবে। তাহলে 1/2 করে দিলাম। এ নোট ছিল, এ নোটও দিলাম, সরি এ নোট কেন, শুধু এ ছিল, এও দিলাম। এবার দেখুন তো বন্ধুরা, এখানে আমাদের কি হলো, তাহলে টি স্কোয়ার, তাই না, আর টি এখানেও 0, তাই না। তাহলে এখানে কি আসতেছে, এস ইকুয়াল টু কত, ভি নট প্লাস হাফ এ। এবার আপার লিমিট বসাবো টির জায়গায়, তার মানে টির জায়গায় টি বসাবো, তাহলে টি, আর তার উপর স্কোয়ার আছে স্কোয়ার। এবার বসাবো আমাদের 0, তাহলে 0-র উপর স্কোয়ার। তাহলে এখানে কি আসতেছে দেখুন, এস ইকুয়াল টু আমাদের আসতেছে ভি নট টি প্লাস হাফ এ, আর এখানে টির উপর স্কোয়ার, আর তার সাথে আমাদের 0 গুণ করলে 0 লাগবে না। তাহলে আমাদের এই যে প্রমাণ হয়ে গেল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটাই আমরা ক্লাস 9-এ এবং ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, সেই বিখ্যাত সূত্র। এস ইকুয়াল টু দূরত্ব নির্ণয়ের সূত্রের জন্য বিখ্যাত ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ স্কোয়ার। ইন্টারমিডিয়েটে সেটা ভি নোট হয়ে গেছে। আর আমাদের অনার্সের জন্য এখানে আর একটা কিছু আসবে, সেটা আমি এখন করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এটা যদি আমাদের প্রমাণ করতো, তাহলে এখানে অ্যান্সার। তো দেখুন আমি এখন এই ইকুয়েশনটাকে আমি কার্ভটি, যদি কোনো বস্তু একটা, যেহেতু এখানে কি ছিল দেখুন, আমার বস্তুটা মনে করলাম যে এটা সুষম বেগ, অর্থাৎ সমবেগে চলতেছিল, সমত্বরণে চলতেছিল। যদি বস্তুটি, আমি এখানে লিখব, যদি কণাটি সমত্বরণে চলে, তবে সমত্বরণ মানে কি, সময়ের সাথে সাথে ত্বরণের মান ফিক্স থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে সমত্বরণে যদি চলে, তাহলে দেখুন তো বন্ধুরা, এবং যদি কণাটি স্থির অবস্থা থেকে যায়, তাহলে দেখুন তো বন্ধুরা, যদি কণাটি কোনো কারণে যদি আমাদের সমত্বরণে চলে, তার মানে ত্বরণের মান ফিক্সড, ত্বরণের মান বৃদ্ধি পাবে না। আবার বস্তুটা যদি আমাদের কি স্থির অবস্থা থেকে যায়, তাহলে কি হবে দেখুন, আমি ওই পাশে লিখি, তাহলে আপনাদের
আপনাদের ওখান থেকে আমার বাকিটুকু সলভ করবো, তো তাহলে বারবার উল্টাইতে হবে না। তাহলে দেখুন আমাদের ইকুয়েশনটা কি আসলো, উপরের ইকুয়েশনটা কি ছিল, এস ইজুকাল টু কত, ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? তো আমি কি লিখেছি, আমাদের স্থির অবস্থা, তার মানে স্থির অবস্থা থেকে আমরা কি জানি ভি নোটের মান 0, তাই না? তাহলে আমাদের নতুন করে যে সমীকরণটা, এটা তো আমাদের আগে ছিল, তাহলে হবে এইভাবে লিখবেন, তাহলে দেখুন তাহলে কি হয়, দেখুন তাহলে এস এটার মান তখন কি 0, যেহেতু আমরা স্থির অবস্থান থেকে, তার মানে এটার মান যদি 0 বসাই দিই, তার সাথে টি গুণ করলে আমাদের কি আসছে 0 প্লাস হাফ আর এ টি স্কোয়ার থেকে যাচ্ছে, তার মানে এস ইজুকাল টু আমাদের কি থেকে যাচ্ছে হাফ এ টি স্কোয়ার। আর আমি বলে দিয়েছি যে ওটা সমতরণে যাচ্ছে, তার মানে ত্বরণের এর মানটা কি থাকবে, ধ্রুবক থাকবে, তাই না? তাহলে ধ্রুবক, তাহলে এর মানটা যদি ধ্রুবক থাকে, আর তো হাফ তো আমাদের ধ্রুবকই, তার মানে দুই ধ্রুবক ইকুয়াল টু জায়গা যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে কি সমানুপাতিক দিতে পারবো না, তাহলে টি স্কোয়ার। তার মানে যদি কোনো বস্তু সমতরণে এবং যদি আদি অবস্থায় থেকে যায়, তার ইকুয়েশনটা দাঁড়াবে কি, এস সমানুপাতিক অফ টি। তাহলে চলুন আমি এই প্রশ্নটা আমি আবার একবার বলি, এখানে কেন এই সমানুপাতিকটা দিলাম, এর মান আমরা কি লিখলাম ধ্রুবক, কেন, আমাদের এর মান কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে ফিক্সড ধ্রুবক। আর হাফ তো ধ্রুবকই, হাফ তো সংখ্যা, হাফ ধ্রুবক, তার মানে এই দুই ধ্রুবকের জায়গায় আমি সমানুপাতিক ইউজ করতে পারবো। তাহলে সমানুপাতিক চিহ্ন কার সাথে থেকে, দেখুন তার মানে সরণটা হবে অর্থাৎ দূরত্বটা হবে টাইমের বর্গের সমানুপাতিক। তাহলে চিত্রটা কেমন দাঁড়ায় দেখুন তো বন্ধুরা, তার মানে এখানে আমি যদি এইদিকে যদি আমি টাইম নির্দেশ করি, আর যদি এই পাশে আমি যদি সরণ নির্দেশ করি বা দূরত্ব নির্দেশ করি, তাহলে দেখুন তাহলে আমরা জানি, আমরা যারা ইন্টারমিডিয়েটে যারা আমাদের ম্যাথ ছিল, তাহলে এটা কি মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ, যারা আপনারা ফিজিক্স পড়েছেন তারাও এটা পড়েছেন। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা সমীকরণ হলে কি হবে, যেহেতু এখানে উপর স্কোয়ার আছে, তাহলে রেখাটা বাঁকা হবে, এই যে এরকম হলো। তার মানে এই যে ইকুয়েশনটা আসলো, তার চিত্রটা হবে এই যে এরকম নিম্ন এই রূপ, বুঝছেন? এখন দেখুন বন্ধুরা, আমাদের এটা কি এদিকে টাইম নির্দেশ করতেছে, তার মানে এখানে টাইম যখন 0 তখন 0, আস্তে আস্তে টাইম বাড়তেছে, 10 মনে করলাম 10, তারপরে 20, তারপরে এখানে 20, মনে করলাম 20 পর্যন্তই আছে। আর এদিকে দেখুন তো, এদিকে সরণ না, তার মানে লাস্ট সরণটা আমি ধরলাম আর অবস্থান থেকে, লাস্ট যে সরণটা পৌঁছাইলো বস্তুটা সেটা আর অবস্থানে গেল, আর আদিতে ধরলাম আর নট অবস্থান। দেখুন আমি উপরের দিকে টাইম এদিকে ধরলাম টি, তার মানে এখানে টি ইজুকাল টু প্রথমে 0, আর এখানে টাইম টি ইজুকাল টু 20, সেই জায়গাতে আমি দিলাম টি ইজুকাল টু টি, আমি তো ইচ্ছা মতো দিলাম টি ইজুকাল টু টি দিয়ে রাখলাম, আমি তো ইচ্ছা মতো আর দিতে পারবো না কোনো কিছু জায়গায়, এই জন্য এগুলা না দেই। আর উপরের দিকে আমি দিলাম কি, আদি অবস্থানে সরণ ছিল আর নট, আর শেষ অবস্থানে সরণ হলো কত, শেষ অবস্থান থেকে এইটুকু, তার মানে এস ইজুকাল টু কি হলো দেখুন তো, আমার এস তাহলে কয় মিটার হইলো, তার মানে কি শেষ বিয়োগ আদি যতটুকু পথ যাবে সেটাই তো আমাদের এস এর মান হবে। মনে করলাম এসটা দেখুন আমি আরেকবার ভালো করে বুঝাই দিই, মনে করলাম আদি অবস্থান ছিল মনে করলাম 20, আর শেষে যায় গেল 100-তে, আর মাঝখানে দূরত্বটা হচ্ছে এস, তার মানে এস কয় মিটার সরণ ঘটলো, 100 মাইনাস অফ 20 সমান সমান 80 মিটার। ঠিক তেমনই এটা, তাহলে এস টুকু হবে আর মাইনাস আর নট, তাহলে আর মাইনাস আর নট। আশা করা যায় আপনারা এটা বুঝছেন যে এটা কোথা থেকে আসলো। তাহলে যদি তাই হয়, আর মাইনাস আর নটই যদি হয়, তাহলে আমি এখন কি করব, এই যে ইকুয়েশনটা পাইলাম এটা দিলাম 3 নাম্বার ইকুয়েশন। এখন ওই এস এর মানটা আমি কত নাম্বার ইকুয়েশনে বসাই দিব, টি নাম্বার অর্থাৎ 3 নাম্বার ইকুয়েশনে বসাই দিব। তাহলে এখন কিসের মান আমরা বসাই দিব, আমরা এস ইজুকাল টু আর মাইনাস আর নট, এটা কখন, যখন আর মাইনাস আর নট, যখন টি ইজুকাল টু আমাদের কত হবে 0 হবে, এবং 0 হবে, এবং টি ইজুকাল টু টি সময়ে সরণের মান হবে, সরণের মান হবে এস ইজুকাল টু কত, আর মাইনাস আর নট, তাই না? তাহলে এই মানটা আমরা কোথায় বসাবো, 3 নাম্বার ইকুয়েশন। তাহলে 3 নাম্বার ইকুয়েশন এই যে এটা, তাহলে আমাদের 3 নাম্বার ইকুয়েশনে আমাদের কি আসতেছে দেখুন, তাহলে আমাদের 3 নাম্বার ইকুয়েশনটা আমি লিখে নিলাম ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? তাহলে এস এর পরিবর্তে আমি বসাবো কি এখন,
আর মাইনাস আর নট। আর যেহেতু এগুলা একটা কি, এগুলা একটা উপরের দিকে যাচ্ছে, তার মানে দিক আছে, তার মানে এটা ভেক্টর রাশি, এদের সামনে এখন আমি মাথার উপরে ভেক্টর চিহ্ন দিলাম টি স্কয়ার। এখন আমি এই আর নটটাকে ওপাশে পার করে দিলাম, তাহলে আর নট ইজুকাল টু আর ইজুকাল টু ওপাশে চলে গেলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে আর নট ভেক্টর প্লাস ভি নট টি প্লাস হাফ এ ভেক্টর টির উপর স্কয়ার। এই সেই নতুন প্রমাণ যেটা আমরা নতুন করে আজকে অনার্সে এসে শিখলাম। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। যদি কারো কোথাও কোনো জায়গায় সমস্যা থাকে সে কমেন্ট করে জানাবেন, অথবা ফেসবুক পেজে গিয়ে আমাকে নক করবেন, আমি ইনশাল্লাহ তার উত্তরটুকু দেওয়ার চেষ্টা করব। আর আমি অনার্স ফার্স্ট ইয়ারদের জন্য বলতে চাই, আমি অনার্স ফার্স্ট ইয়ারের মেজর 3টা সাবজেক্ট ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার মধ্যে আমি ইনশাল্লাহ কমপ্লিট করার চেষ্টা করব, যতটুকু পারি আমি ইনশাল্লাহ চেষ্টা করব কমপ্লিট করার। সেটা আমার ফেসবুক পেজে এবং ইউটিউবে আপনারা ফ্রিতে দেখতে পাবেন। ইউটিউবে সব ক্লাস ইনশাল্লাহ আমি ফ্রিতেই দিয়ে দিব তো আপনাদের জন্য। তো আপনারা যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আমার এই ফেসবুক এবং ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন, যেন আমি নেক্সট টাইম যে ভিডিওগুলো আপনাদের কাছে বা আপনাদের সাথে যদি কোনো আমাদের কথোপকথন করার প্রয়োজন পড়ে, তাহলে আপনারা সেই ফেসবুক পেজে গিয়ে আমার সাথে নক করবেন, আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।